আসসালামু আলাইকুম। বিসিএস হেলথ ডায়েরির নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় খাদ্য ও পুষ্টি। যেসব দ্রব্য আহারের পর দেহের দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, তাপ ও শক্তি উৎপাদন হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় ইত্যাদি কাজ সম্পাদন করে দেহকে সুস্থ রাখে, সবল রাখে, কর্মক্ষম রাখে এবং রোগমুক্ত রাখে, তাকেই খাবার বলে। তাহলে একটি বস্তুকে খাবার হতে হলে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে। তো এখান থেকে বিসিএস রিটেনে কোয়েশ্চেন আসতে পারে, খাদ্য কাকে বলে। ওকে। তাহলে আমরা পরে দেখি। দেখেন, এবার দেখবো খাদ্যের কাজ। খাদ্যের অবশ্যই কাজ আছে, কাজগুলো কি আমরা এখন দেখবো। দেখেন, দেখেন খাদ্যের কাজ, এই যে দেখেন প্রথম ছবির সাথে একটু দেখেন, এটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। দেখেন দেহের বৃদ্ধি, দেখেন এখান থেকে বৃদ্ধি পেয়ে এ পর্যন্ত আসছে কিসের মাধ্যমে? খাদ্যের মাধ্যমে। তারপর দেখেন ক্ষয়পূরণ হয়েছে এবং রক্ষণাবেক্ষণ, দেহটা ঠিকঠাক রয়েছে এবং দেহের যে ক্ষয়পূরণ সেটা খাদ্যের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তারপরে দেখেন এই ছবিটা দেখেন, যে দেখেন এটা করে কি, তাপ শক্তি প্রদান করে। খাদ্যের অন্যতম একটি কাজ হলো দেহের তাপ শক্তি প্রদান করে এবং কর্মশক্তি প্রদান করে। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, উনি কি কাজ করতেছে? কারণ তার শরীরে পর্যাপ্ত কর্মশক্তি রয়েছে, কারণ উনি পর্যাপ্ত খাবার গ্রহণ করেন। তারপর এই ছবিটা দেখেন, এটা এটা দেখতে পাচ্ছি, দেখেন ডাক্তারের স্টেথোস্কোপ এবং এখানে খাবার। দেখেন খাবার মানুষকে কি করে? রোগ প্রতিরোধ করে, বিভিন্ন রোগের হাত থেকে খাবার মানুষকে রক্ষা করে। তাহলে এই যে এই এই খাদ্যের কাজ থেকে বিসিএস রিটেন কোয়েশ্চেন আসে যে খাদ্যের কাজ কি। দেখেন কি আসতে পারে, খাদ্যের কাজ কি। ওকে, তাহলে আমরা পরে যাই। দেখেন পুষ্টি কাকে বলে। হ্যাঁ, খাদ্যের সাথে পুষ্টি সম্পর্কিত। দেখেন, যে শরীর বৃত্তীয় প্রক্রিয়ায় জীব তার গৃহীত খাদ্য পরিপাক। দেখেন যে প্রক্রিয়া, এখানে কি বলছে, যে শরীর বৃত্তীয় প্রক্রিয়ায় জীব তার পরিপাক এবং পরিপাক করার পরে কি করে? শোষণ এবং খাদ্যের উপাদানের সাহায্যে, দেখেন খাদ্যের উপাদানের সাহায্যে, হ্যাঁ দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, রোগ প্রতিরোধ, শক্তির চাহিদা পূরণ করে, তাকে কি বলে? পুষ্টি বলে। তাহলে এখানে আমরা দেখবো যে শরীরবৃত্তীয় প্রক্রিয়া, পুষ্টি কি একটি প্রক্রিয়ার নাম। দেখেন পুষ্টি হলো প্রক্রিয়া যেটাকে খাদ্য থেকে খাদ্য পরিপাক হয় এবং শোষণ হয়, যা শরীরের কাজে লাগে। যে অংশটুকু শরীরের কাজে লাগে সেটা কি পুষ্টি, যে প্রক্রিয়াটার মাধ্যমে হয় সেটা কি পুষ্টি বলে। তাহলে এখান থেকে আপনার 45তম বিসিএস একটা প্রশ্ন আসছে। 45তম রিটেনে। হ্যাঁ, রিটেনে কি প্রশ্নটা আসছে দেখেন, আহ খাদ্য ও পুষ্টির মৌলিক ধারণা। খাদ্য ও পুষ্টির মৌলিক ধারণা। হ্যাঁ, তাহলে আমরা খাদ্য এবং পুষ্টি সম্পর্কে যখন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, তখন আমরা এই উত্তরটা সুন্দরভাবে দিতে পারবো, যে খাদ্য ও পুষ্টির মৌলিক ধারণা। তারপরে দেখা যাক খাদ্যের উপাদান। হ্যাঁ, এবার আমরা দেখবো যে খাদ্যের উপাদান। খাদ্যের উপাদানে আমরা দেখব, দেখেন, হ্যাঁ খাদ্যের উপাদান, দেখেন খাদ্যের মোট উপাদান বা সুষম খাদ্যের মোট উপাদান কয়টি? 6টি। ওকে, এই প্রশ্নটা পর পর অনেকগুলো বিসিএস আসছে। 29তমতে আসছে, 28তমতে আসছে এবং 34তম আসছে। যেমন খাদ্যের উপাদান কয়টি? 3টা বিসিএস আসছে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকেও যদি জিজ্ঞেস করে যে সুষম খাদ্যের উপাদান, তাও 6টি। আর যদি যে খাদ্যের উপাদান, তাও 6টি। তবে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো মুখ্য উপাদান বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট। ঠিক আছে, দেখেন মুখ্য উপাদান বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট, এটা কি শর্করা, আমিষ এবং স্নেহ, এটা কি মুখ্য প্রধান উপাদান। তারপর এটা হলো সহায়ক উপাদান বা মাইক্রো নিউট্রিয়েন্ট। দেখেন সহায়ক, এটা হলো কি ওই প্রদানকে সহায়তা করে, কে? ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এই 3টি। ওকে, তারপর এবার আমরা দেখবো, দেখেন খাদ্যের মুখ্য উপাদান পরিপাকের পর শোষিত হয়। দেখেন খাদ্যের যে মুখ্য উপাদান আছে পরিপাকের পর, দেখেন এই 3টা মুখ্য উপাদান কি পরিপাকের পর শোষিত হয়, আর গৌণ উপাদান সরাসরি শোষিত হয়ে যায়। এটা পরিপাক হতে হয় না।
ঠিক আছে। তাহলে আমরা এবার পরের টপিক থেকে আমরা জানবো যে, হ্যাঁ, এবং এখানে আরেকটা টপিক আছে দেখেন এখানে। আমরা যদি আহ আসি দেখেন, সুষম খাদ্য কাকে বলে। আমরা এবার দেখব যে সুষম খাদ্য কাকে বলে। দেখেন, যে খাদ্য উপাদানে খাদ্যের মৌলিক 6টি উপাদান, ওই 6টি উপাদান থাকে, তাকে কি বলে? সুষম খাদ্য বলে। দেখেন, আমরা দেখব যে সকল খাদ্য আমাদের শরীরের জন্য অপরিহার্য, সব কয়টি খাদ্য উপাদান দেখেন কি কি আছে: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, মিনারেলস বা খনিজ লবণ এবং পানি। টোটাল কয়টি উপাদান আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি টোটাল 6টি উপাদান। ওকে, এই 6টি উপাদান যদি সঠিক অনুপাতে বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলে। কিভাবে থাকতে হবে? সঠিক অনুপাতে। উদাহরণ দেখেন, যদিও পূর্ণাঙ্গ আমিষ খাবার পৃথিবী, যদিও পূর্ণাঙ্গ সুষম খাবার, হ্যাঁ, পৃথিবীতে নেই, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হবে সুষম। ওকে, সুষম খাবার পৃথিবীতে নেই, তবু সামগ্রিক বিবেচনায় দুধকে সুষম খাবার বলা হয়। কি? দুধ একটি সুষম খাবার কেন বলা হয়? কারণ দেখেন, দুধেও কিন্তু সবগুলো উপাদান নেই। যেমন দুধে ভিটামিন সি নেই। হ্যাঁ, দুধে আমরা পরে দেখবো যে দুধে কি ভিটামিন সি নেই। ওকে, দেখেন সুষম খাদ্যে দেখেন শর্করা, আমিষ এবং চর্বি জাতীয় খাবারের অনুপাত, হ্যাঁ, কি চাইছে? অনুপাত। এটা কিন্তু আবার আপনার পরীক্ষায় চলে আসে, কখনো কখনো এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে শর্করা, আহ আমিষ এবং চর্বি জাতীয়। দেখুন, শর্করা আমরা খাবো হলো অনুপাত থাকবে 4, আমিষের 1 এবং চর্বির 1। ঠিক আছে, মানে শর্করা 4 গুণ, চর্বি 1 গুণ এবং আমিষও 1 গুণ। এটা একটু মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ পরীক্ষায় কিন্তু এটা আসছে বিগত বিসিএস। এবার আমরা দেখবো দেখেন, দুধকে কেন, হ্যাঁ, দুধকে কেন আদর্শ খাবার বা সুষম খাদ্য বলা হয়। ওকে, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন দুধ, এই দুধটাকে কেন বলা হয় সেটা আমরা এখন জানবো। দেখেন, দুধে আমরা জানি সুষম খাবার হইতে হলে 6টি উপাদান থাকতে। দেখেন, দুধের শর্করা, দেখেন দুধের শর্করা হিসেবে থাকে ল্যাকটোজ। ওকে, দুধের শর্করা হিসেবে থাকে ল্যাকটোজ। এই ল্যাকটোজ, দেখেন, এই ল্যাকটোজ কোন দুধে কি পরিমাণ থাকে? দেখুন, মায়ের দুধে থাকে 7%। ঠিক আছে, আর দেখেন গরুর দুধে থাকে 4 থেকে 5%। এটা একটু মনে রাখবেন, পরীক্ষায় আসতে পারে যে মায়ের দুধে ল্যাকটোজের পরিমাণ কত। ঠিক আছে, আবার গরুর দুধে ল্যাকটোজের পরিমাণ কত, এটা একটু মনে রাখবেন। এবার দেখেন, দুধে কি প্রোটিন বা আমিষ কি? দেখেন, দুধে প্রোটিন হিসেবে থাকে কি? ক্যাসিন। কি থাকে? ক্যাসিন। দুধে প্রোটিন হিসেবে থাকে ক্যাসিন। ওকে, তো দেখেন, এই ক্যাসিন আবার দুধকে সাদা করার জন্য দায়ী। দেখেন, সাদা করে, এটা দুধের সাদা রঙের জন্য দায়ী। আবার দেখেন স্নেহ, দুধের স্নেহ হিসাবে থাকে দুধের সর বা আরেকটা বলতে পারি আমরা মিল্ক ফ্যাট। হ্যাঁ, মিল্ক ফ্যাট, এটা কি? দুধের সর। ওকে, এবার দেখেন মিল্ক ফ্যাট কতটুকু থাকে। দেখেন দুধের, হ্যাঁ, স্নেহ কি পরিমাণ স্নেহ থাকে দেখেন, 3.5 বা 3.3। হ্যাঁ, কখনো কোথাও 3.5 বলা আছে, কোথাও 3.3 বলা আছে। ঠিক আছে, যদি দুইটা একই সাথে থাকে তাহলে 3.5টি আপনারা আনসার করবেন। তারপর দেখেন ভিটামিন, দেখেন দুধে ভিটামিন সি থাকে না, আমি বলছিলাম না একটু আগে, ভিটামিন সি থাকে না, কিন্তু সকল ভিটামিন থাকে। ওকে, দুধের সকল ভিটামিন এ বি সি ডি ই কে সকল ভিটামিন অল্প পরিমাণে থাকে, কিন্তু সি থাকে না। তারপর দেখেন পানি, দুধে পানি থাকে দেখেন কত, 78%। আবার কোথাও কোথাও বলা হয় 80%। হ্যাঁ, তবে বেস্ট আনসার হবে কোথায়? কোনটা? 78%। ওকে, এবার দেখেন দুধের পানি। এবার দেখেন খনিজ লবণ, দুধে কি কি খনিজ লবণ থাকে দেখেন, ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ফসফরাস থাকে, তবে সবচেয়ে বেশি পরিমাণ থাকে ক্যালসিয়াম। আপনারা যদি পরীক্ষায় প্রশ্ন আসে দুধে কোন খনিজ লবণ থাকে, 4টা যদি থাকে তাহলে আপনারা উত্তর করবেন হলো ক্যালসিয়াম। ওকে, অ্যাসিড, দেখেন দুধে কোন অ্যাসিড থাকে? দুধে থাকে হলো ল্যাকটিক অ্যাসিড। দুধে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। হ্যাঁ, আমরা একটু আগে বলছিলাম না যে দুধে দেখেন শর্করার নাম কি? ল্যাকটোজ, আর দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। আর দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় হলো ল্যাক্টোমিটার দিয়ে। ঠিক আছে, ল্যাকটিসাইড, দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় হলো ল্যাক্টোমিটার দিয়ে। এবার দেখেন, দুধে এক ধরনের এনজাইম থাকে, সেটার নাম কি? রেনিন। হ্যাঁ, দুধে এক ধরনের এনজাইম থাকে, সেটার নাম কি? রেনিন। এটা গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবেন। ওকে, এবার আমরা পরে চলে যাব। দেখেন, সুষম খাদ্যের বিভাজন বা চার্ট। হ্যাঁ, দেখেন, এটা কি? একটি সুষম খাদ্যের, আমরা যদি বলি যে একটা সুষম খাদ্য কতটুকু পরিমাণ খাওয়া উচিত, ওইটার একটি চার্ট হলো এটা।
ঠিক আছে, তাহলে এখানে দেখেন কি কি আছে, শর্করা আসে, দেখেন এটা হলো শর্করা। হ্যাঁ, শর্করা। তারপর আছে কি, প্রোটিন। এটা কি, এটা হলো প্রোটিন। এটা কি, এটা হলো স্নেহ। হ্যাঁ, স্নেহ কি এটা, অসম্পৃক্ত। অসম্পৃক্ত, আর এটাও স্নেহ, এটা কি সম্পৃক্ত। তো এখানে শর্করা হলো কত পার্সেন্ট, 60%। আর দেখেন প্রোটিন হলো 15%, অসম্পৃক্ত স্নেহ হলো 20%, সম্পৃক্ত স্নেহ হলো কত, 5%। এই টোটাল 100% খাবারের মাঝে কোনটা কি পরিমাণ খাবো সেটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা, দেখেন এখান থেকে আমরা দেখব, দেখেন এই যে দেখেন শর্করা 60%, স্নেহ 25%, অসম্পৃক্ত 20, সম্পৃক্ত 5 এবং আমিষ 15%। দেখেন সুষম খাদ্যের পিরামিড, এটা পরীক্ষায় আসে, এবং আগের যেটা আছে না সুষম খাদ্যের যে চার্ট, এটাও পরীক্ষায় আসে, এবং সুষম খাদ্যের যে পিরামিড এটাও আসে। দেখেন সুষম খাদ্যের যদি পিরামিডটা আমরা একটু আগে দেখছিলাম না, দেখেন সবচেয়ে বেশি কি খাইতে হয়, শর্করা। তারপরে কি দেখেন তো, শাক, সবজি, ফল। তারপরে কি দেখেন তো, আমিষ। তারপরে কি, স্নেহ জাতীয় যে খাবার, ওটা খেতে হয়। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার একটু আগে তো আপনারা বললেন যে আমিষ খাইতে হয় হলো 15%, আর এটা কত, 25%, এটা কেন বললেন? তাহলে এখানে তো স্নেহ জাতীয় খাবারের পরিমাণ আপনি পিরামিডের একদম উপরে তুলতেছেন, এটা কেন? তাহলে বলি, দেখেন 1 গ্রাম, 1 গ্রাম আমিষ খেলে আমাদের শরীরে শক্তি উৎপাদন হয় 4 কিলো ক্যালোরি। ঠিক আছে, কিলো ক্যালোরি। আর 1 গ্রাম শর্করা খেলে আমাদের শরীরে শক্তি উৎপাদন হয় হলো 9 কিলো ক্যালোরি। তাহলে দেখেন এটার প্রায় দ্বিগুণ। তাহলে এখানে যদি, যদিও এখানে বেশি কিন্তু এখানে কম, তারপরেও যদি আমরা এটার কিলো ক্যালোরি দিয়ে গুণ দিই, তাহলে কি এটার অল্পটা এটার চেয়ে, মানে এটার যে চার্ট, এটার যে শতাংশ, তার চেয়ে ক্যালোরির পরিমাণ এটাতে বেশি হবে। তাই এটাকে উপরে রাখা হয়েছে। ওকে, এটা থেকে কোয়েশন আসে সংখ্যাদের পিরামিড, এটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। এবং যে দেখবেন আপনার পরীক্ষার হলে কিন্তু এভাবে চিত্র আঁকা যাবে না, রিটেন পরীক্ষা যদি আসে, তাহলে জাস্ট আপনারা দেখেন এখানে যেটা শর্করার নামগুলো দিবেন, এখানে আমিষ শাকসবজি ফলের নাম দিবেন, এখানে আমিষের নাম দিবেন, এখানে কি স্নেহ জাতীয় যে উপাদানগুলো আছে সেগুলোর নাম দিবেন। এবার দেখেন শর্করা বা কার্বোহাইড্রেট। দেখেন এই যে আমরা এই চিত্রে, দেখেন রুটি, বিভিন্ন ধরনের গম, হ্যাঁ, শুষ্ক যে খাবার যেমন ফলমূল, কারণ আমরা জানি ফলেও কি থাকে, শর্করা থাকে। ঠিক আছে, যেমন সুক্রোজ, গ্লুকোজ ইত্যাদিও শর্করা, যেগুলো আমরা ফল থেকে পেয়ে থাকি। আবার শর্করাকে আমরা যে ভাগ করি, ওইটা ভাগে ভাগে বিভিন্ন খাদ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে। দেখেন শর্করা, দেখেন প্রধান কাজ কি শর্করার, দেখেন প্রধান, প্রধান হলো দেহের প্রধান শক্তি উৎপাদক। দেখেন প্রধান শক্তি উৎপাদক, এটা আপনাদের মনে রাখতে হবে। যদি কেউ জিজ্ঞেস করে যে আমাদের দেহের বা আপনার দেহের প্রধান শক্তি উৎপাদক কি, তাহলে সেটা আসবে কি, শর্করা। তারপরে দেখেন শর্করার মৌলিক, হ্যাঁ মৌলিক বানানটাকে মিস্টেক আছে, দেখেন মৌলিক উপাদান হলো কি, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। দেখেন এটা কিন্তু বিসিএস এ আসছে 45 নাকি, সম্ভবত 45-এ বা 46-এ একটা বিসিএস এটা আসছে, বা 44-এ, তিনটার একটাতে আসছে আর কি। এটা দেখেন শর্করার মৌলিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এখানে কার্বন হলো 1%, দেখেন হাইড্রোজেন হলো 2%, এবং কি অক্সিজেন হলো 1% থেকে, 1:2:1। তারপর দেখেন উদ্ভিদের শর্করা শ্বেতসার বা স্টার্চ হিসাবে জমা থাকে, উদ্ভিদের দেহ কিন্তু শর্করা থাকে। ঠিক আছে, এগুলো কি শ্বেতসার বা স্টার্চ হিসাবে, এবং প্রাণীতে শর্করা গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, আমাদের শরীরে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, যেমন কলিজায়, হ্যাঁ, তারপরে আমাদের শরীরের বিভিন্ন চর্বি হিসাবে, মানে বিভিন্ন মাংস পেশিতে, বিভিন্ন জায়গায় গ্লাইকোজেন রূপে এটা জমা থাকে। তারপর দেখেন, দেখেন ডিএনএ এবং আরএনএ এর পেন্টোজ সুগার নামের কার্বোহাইড্রেট, দেখেন ঠিক আছে, এটা কি দিয়ে তৈরি, কার্বোহাইড্রেট। তাহলে যদি প্রশ্ন করা হয় নিচের কোনটি, নিচের কোনটি ডিএনএ তৈরিতে ভূমিকা রাখে, তাহলে আমরা কি উত্তর দেব? যদি শর্করা আমিষ স্নেহ থাকে তাহলে আমরা কি দিব, শর্করা। সহজ সব হিসাব। তারপর দেখেন শর্করার রাসায়নিক সংকেত, দেখেন এটা C6H12O6, আর স্থূল সংখ্যা CH2O। দেখেন দেখেন এটা স্থূল, আর এটা কি রাসায়নিক পূর্ণ সংকেত। এবার দেখেন মানব দেহে 300 থেকে 400 গ্রাম শর্করা, ঠিক আছে, 300 থেকে 400 গ্রাম শর্করার পরিমাপ, যে পরিমাণ শক্তি সেটা কি জমা থাকতে পারে। তারপরে দেখেন প্রতি গ্রাম শর্করা 4 কিলো ক্যালোরি, আমি একটু আগে বলছিলাম যে আমিষের কথা, কিন্তু প্রতি গ্রাম দেখেন 1 গ্রাম শর্করা যদি আমরা ইয়ে করি তাহলে কি 4 কিলো
ক্যালোরি শক্তি আমরা পেয়ে থাকি। তারপর দেখেন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিনের শর্করার চাহিদা। দেখেন ব্যক্তির ওজন, দেখেন ব্যক্তির ওজন কত কেজি আর হলো 4.6 গ্রাম। ইমাজিন আপনার ওজন হলো 70 কেজি, তাহলে আপনি কত গ্রাম শর্করা দৈনিক খাবেন? তাহলে এটাকে 70 কে 4.6 দ্বারা গুণ দেন, যেটা থাকে দেখেন 6×7=42, হাতে 4×4=28, দেখেন 322 গ্রাম শর্করা আপনি এখান থেকে খাবেন, ওকে, দৈনিক। আর এর বেশি যদি আপনি খান তাহলে ওইটা আপনার শরীরে গ্লাইকোজেন রূপে, এই যে দেখেন এই গ্লাইকোজেন রূপে কি হবে, জমা হবে, আপনি একটু ফ্যাটি হয়ে যাবেন আর কি, শর্করার ওইটা গ্লাইকোজেন রূপে জমা হয়। তারপর দেখেন দুধের শর্করার নাম ল্যাকটোজ, আমরা একটু আগে জানছিলাম দুধের শর্করার নাম ল্যাকটোজ। হ্যাঁ, দেখেন দেখেন এই কারণে বাচ্চাদের আহ খাদ্যে মানে দুধের প্যাকেটের নাম থাকে কি, ল্যাকটোজেন। হ্যাঁ, এই ল্যাকটোজ থেকে ল্যাকটোজেন। সিদ্ধ চালে 79% শ্বেতসার বা স্টার্চ থাকে। হ্যাঁ, আমরা যদি বলি যে 100 গ্রাম ইয়েতে কতটুকু স্টার্চ থাকে, তাইলে দেখবো আমরা 79% স্টার্চ থাকে। ওকে, এবার আমরা পরে যাব। দেখেন শর্করার প্রকারভেদ, আমরা শর্করাকে 3টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? 3টি ভাগে। শর্করা 3টি ভাগে ভাগ করা হয়। একটা কি মনোস্যাকারাইড বা একক শর্করা, ডাইস্যাকারাইড বা দ্বি শর্করা, পলিস্যাকারাইড বা বহু শর্করা। তাহলে মনোস্যাকারাইড কি? এক অণু বিশিষ্ট শর্করা, এই শর্করার একটা অণু শুধু। সেগুলো কি কি দেখেন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। হ্যাঁ, গ্লুকোজ মনে রাখবেন, এটা থেকে কিন্তু প্রিলিতে কোয়েশ্চেন আসে যে গ্লুকোজ নিচের কোনটি, নিচের কোনটি মনোস্যাকারাইড, দেখুন উদাহরণ থাকবে, আপনার দিতে হবে কি গ্লুকোজ। তারপরে গ্লুকোজের উৎস কি দেখেন, মধু, মধু গ্লুকোজের উৎস। তারপরে কি ফলের রস, তারপরে দেখেন মধু বা খেজুরের চিনি, ঠিক আছে, তারপরে জুস, এগুলা কি আপনার হলো মনোস্যাকারাইডের উৎস। তারপরে দেখেন ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা, দুই অণু বিশিষ্ট শর্করা, দেখেন কি সুক্রোজ, ল্যাকটোজ, ম্যালটোজ এবং সোলাবায়োজ। দেখেন দুই অণু বিশিষ্ট শর্করা, এগুলা কি সুক্রোজ, ল্যাকটোজ, ম্যালটোজ এবং সোলাবায়োজ। তাহলে আমরা মনে রাখবো যে ডাইস্যাকারাইড কোনগুলো, উদাহরণ কোনগুলো, এবং উৎস কি দেখেন মিষ্টি ফল, দুধ, ইক্ষু চিনি বা যেটাকে আমরা সুক্রোজ বলি, ইক্ষু চিনি মানে আখের চিনি যেটা। তারপর দেখেন পলিস্যাকারাইড বা বহু শর্করা, বহু অণু বিশিষ্ট, এখানে অনেকগুলো অণু মনে করেন। হ্যাঁ, দেখেন এটা হলো এক শর্করা, একটা অণু, দুইটা অণু, একটা কি এরকম দেখেন অনেকগুলো অণু মিলিত ভাবে, এগুলা কি দেখেন স্টার্চ। আমরা জানি যে উদ্ভিদের দেহে যে শর্করা সেটা স্টার্চ হিসাবে জমা থাকে, প্রাণীর দেহে কি গ্লাইকোজেন হিসাবে। আর কি সেলুলোজ, সেলুলোজ মানে কি সেলুলোজ মানে আঁশ জাতীয়, মনে করেন যে এই যে বিভিন্ন আঁশ জাতীয় খাবার যেমন আম, কাঁঠাল ইত্যাদি কি আঁশ জাতীয় খাবার, এগুলো আমাদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। কোথায় কোথায় আমরা পাবো এগুলো দেখেন, আমরা চালে কি শ্বেতসার, আটাতে আছে শ্বেতসার, দেখেন আলুতে শ্বেতসার, শাকসবজিতে কি আছে, এই যে দেখেন সেলুলোজ আছে শাকসবজিতে। ওকে, এবার আমরা দেখবো দেখেন স্বাদের উপর ভিত্তি করে শর্করাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা কি সুগার, হ্যাঁ মিষ্টি যেটা, দেখেন গ্লুকোজ, ফ্রুক্টোজ আর সুক্রোজ। আর নন সুগার যেটা মজা না, মিষ্টি না, দেখেন স্টার্চ, সেলুলোজ এবং কি গ্লাইকোজেন। ওকে, তাহলে আমরা পরে দেখবো দেখেন শর্করার অভাবজনিত যে রোগ। হ্যাঁ, আমরা দেখি যে শর্করার অভাবজনিত বিভিন্ন ধরনের রোগের কথা আমরা জানি, সেগুলো কি কি দেখেন কিটোসিস। ওকে, কিটোসিস আর একটা কি হাইপোগ্লাইমিয়া। কিটোসিস কি দেখেন, যারা নাকি ডায়েট করে, একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়, হ্যাঁ, দেখেন শর্করা কি করে, শর্করাকে তারা করে নো, কোনো শর্করা খাওয়া হবে না। তখন তারা এক ধরনের কি মানে মেটাবলিজম, এক ধরনের মেটাবলিক এক ধরনের ডিজিজের শিকার হয়, সেটা কি কিটোসিস। আর হাইপোগ্লাইমিয়ার সেটা কি, দেহে যখন নাকি হ্যাঁ শর্করা বেড়ে যায়, হ্যাঁ আপনি প্রচুর পরিমাণে, হ্যাঁ তখন সেটা যে রোগটা হয় সেটা কি হাইপোগ্লাইমিয়ার এটাকে বলে। তাহলে আমরা দেখেন এটা ক্লিয়ার হলো, শর্করার দুই ধরনের রোগ হয় অভাবজনিত, একটা কিটোসিস আর একটা কি হাইপোগ্লাইমিয়ার। তারপরে এবার দেখেন, দেখেন শর্করা পরিপাক। হ্যাঁ, আমরা দেখব দেখেন এখানে শর্করার যে পরিপাক, হ্যাঁ নিচের এনজাইম গুলো দেখেন, মূলত 3টি এনজাইম শর্করার পরিমাপে পরিপাকে ভূমিকা পালন করে। একটা কি ইনসুলিন, একটা কি ল্যাকটেজ, একটা কি সুক্রেজ। হ্যাঁ, ল্যাকটোজ জাতীয় যেগুলো, এগুলো এটা পরিপাক করে। সুক্রোজ জাতীয় যেগুলো আছে চিনি জাতীয়, এগুলো সুক্রেজ পরিপাক করে। আর ইনসুলিন দেখেন কি বলছে, হ্যাঁ ইনসুলিন শর্করা বা গ্লুকোজ জারিত করে, ঠিক আছে। এটাকে ইনসুলিন অগ্নাশয়ের, দেখেন আমাদের দেহের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক স্থানের বিটা কোষ থেকে এটা কি হয় নিঃসৃত হয়। ইনসুলিনের অভাবে কি রোগ হয়, ডায়াবেটিক্স হয়। আমাদের বাসা বাড়িতে যারা ডায়াবেটিক্স আছে তারা দেখবেন যে কি সিরিঞ্জের মাধ্যমে ইনসুলিন নিয়ে থাকে। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে যে অতিরিক্ত চিনি খাওয়ার কারণে ডায়াবেটিক্স হয়, কিন্তু আসলে এটার সাথে কোনো কি সম্পর্ক নেই। তবে আপনার যদি ডায়াবেটিক্স হয়ে যায় তবে কি করা যাবে না, তখন চিনিটা আপনাকে কি করতে হবে,
পরিহার করতে হবে, হ্যাঁ, ক্রস দিয়ে দিতে হবে, একদম অল্প পরিমাণে খেতে হবে আর কি, কিন্তু বেশি খাওয়া যাবে না। তবে দেখেন ইনসুলিন আবিষ্কারক এডওয়ার্ড হার্পে, কত সালে, 1916 সালে এডওয়ার্ড হার্পে ইনসুলিন আবিষ্কার করেন। ইনসুলিন আবিষ্কারক ও ব্যাখ্যাকারক স্যার ফ্রেডরিক ব্যান্টিং, 1922 সালে। এটা পরীক্ষা আসে আর কি, দেখেন স্যার ফ্রেডরিক ব্যান্টিং, এটা থাকে কানাডা। তবে এটা একটু মনে রাখবেন, উনি কিন্তু কানাডা, ম্যাক্সিমাম বইতে কি দেওয়া আছে, ইউএসএ, কিন্তু এটা ইউএসএ তো উত্তর ভুল, ইনি পরে ইউএসএ তে গিয়ে থাকছে, কিন্তু ইনি মূলত কানাডার অধিবাসী এবং কানাডা জন্মগ্রহণ করেন। এবার দেখেন আমিষ বা প্রোটিন, হ্যাঁ, আমিষ বলতে আমরা কি মাছ মাংস এগুলো বুঝি। দেখেন এখানে আছে, দেখেন বাদাম, ঠিক আছে, দেখেন এই যে মাংস, মাংস, মাছ, ঠিক আছে, ডিম, দুধ, তারপরে ওই যে বীজ বিভিন্ন, কারণ আমরা বীজ থেকেও আমরা কি আমিষ পেয়ে থাকি। দেখেন আমিষে কি কি থাকে, দেখেন কার্বন থাকে 54%। আমিষের মৌলিক উপাদান কি, দেখেন কার্বন, অক্সিজেন থাকে 20%, এটা আপনাদের একটু মনে রাখতে হবে, অক্সিজেন 20%, নাইট্রোজেন কত, 16%, ওকে। হাইড্রোজেন দেখেন কত পার্সেন্ট, হাইড্রোজেন কি 7%। এই চারটি মৌলিক উপাদান দ্বারা গঠিত খাদ্যকে কি বলে, আমিষ বলে। দেহ গঠন ও ক্ষয়পূরণ, দেখেন দেহের গঠন করে ও ক্ষয়পূরণ করে। আপনি যদি আমিষ না খান তাহলে আপনি কি, আপনার দেহ সুস্বাস্থ্যবান হবেন না। তাই আমাদের কি প্রতিদিন সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, দেহের গঠন ও ক্ষয়পূরণ বৃদ্ধি করার, ক্ষয়পূরণ করার জন্য আমাদেরকে কি আমিষ খেতে হবে। তাহলে দেখেন এখানে আমিষের যে রাসায়নিক দেখেন গঠনটা দেখেন, কার্বন, CnO, দেখেন H, হ্যাঁ, বা CONH, যাই আপনি বলেন না কেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তবে এই নাইট্রোজেন এক্সেপশনাল, এই নাইট্রোজেন, হ্যাঁ, আপনার আমিষকে শর্করার থেকে আলাদা করছে। দেখেন শর্করায় কার্বন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কিন্তু নাইট্রোজেন নাই। ওকে, এবার আমরা দেখেন পরে দেখব। দেখেন আমরা এখন দেখব আমিষ গঠনের একক বা মনোমার। আমরা একটু আগে বলছিলাম যে আমিষ গঠনের একক কি, দেখেন একক কি, অ্যামাইনো অ্যাসিড, ওকে। এটা একটু মনে রাখতে হবে, আমিষ গঠনের একক, এটা পরীক্ষায় আসে। প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড গুলো একে অপরের সাথে পেপটাইড বন্ধনে, ঠিক আছে, এক ধরনের বন্ধনে যুক্ত থাকে। আমিষ দেহে শোষিত হয় থাইরক্সিন হরমোন দ্বারা, এক ধরনের হরমোন আছে, সেটা কি থাইরক্সিন হরমোন, এটা কি আমিষকে শোষণ করে। এবার আমরা দেখব, দেখেন 1 গ্রাম আমিষে 4 কিলো ক্যালোরি, আমরা এটা আগেই দেখছিলাম, 1 গ্রাম আমিষে কত, 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। দেখেন ডিমের সাদা অংশে প্রোটিনের নাম, ডিমের সাদা অংশে যে প্রোটিনটা থাকে এটার নাম হলো অ্যালবুমিন। কুসুমের প্রোটিনের নাম কি, গ্লুবিউলিন, ঠিক আছে। মানুষের শরীরে যখন নাকি কিডনি আমিষ ঠিক মতো ছাকতে পারে না, তখন কি অ্যালবুমিনের পরিমাণ বেড়ে যায়, তখন কিডনি ডিজিজ দেখা দেয়। আপনারা যখন আহ ব্লাড টেস্ট করাবেন, ঠিক আছে, তখন দেখবেন যে, বা ইউরিন টেস্ট করাবেন, তখন দেখবেন যে অনেকগুলো রিপোর্টের মাঝে আপনারা কি এই অ্যালবুমিন নামে একটা পার্ট আপনারা পাবেন, ওকে। তারপর দেখেন দুধের প্রোটিনের নাম কি, ক্যাসিন, আমরা আগে দেখছিলাম যে দুধের সাধারণ করার জন্য এটা কি দায়ী, ক্যাসিন। তারপর দেখেন আমাদের খাদ্য তালিকায় 20 ভাগ কি প্রাণীজ আমিষ থাকা জরুরি। এখন প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি বলছেন যে 15 ভাগ, তাহলে এখানে 20 ভাগ কোথায় থেকে আসলো, একটু খেয়াল করেন, এটা হলো ট্রিকি। দেখেন প্রাণীজ আমিষ কি বলছে, আমিষ দুই প্রকার, একটা কি, একটা হলো উদ্ভিজ্জ, উদ্ভিজ্জ, আর একটা কি প্রাণীজ, ওকে। তার মাঝে প্রাণীজ আপনি 20% রাখতে হবেই, আর বাকিটা উদ্ভিদ থেকে আপনি নিতে পারেন। তারপর দেখেন, হ্যাঁ, প্রোটিন, দেখেন প্রোটিন ইনসুলিন, অ্যান্টিবডি, এনজাইম, মাতৃদগ্ধ, হিমোগ্লোবিন ইত্যাদি তৈরিতে সহায়তা করে। আপনার পরীক্ষায় আসতে পারে যে প্রোটিনের কাজ লিখুন, দেখেন প্রোটিন ইনসুলিন তৈরি করে, প্রোটিন অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে, এনজাইম তৈরি করে, ইত্যাদি ইত্যাদি। দেখেন ন্যাচারাল প্রোটিনের সংকেত হলো P49, দেখেন P49, ওকে, ন্যাচারাল প্রোটিনের সংকেত। দেখেন ডাল হলো গরিবের আমিষ, আমরা যদি বলি ডাল কার আমিষ, গরিবের। হ্যাঁ, খেসারির ডাল কি, ভুয়া নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিডের কারণে কি হয়, লেথারিজম রোগ হয়। আবার একটা জিনিস মনে রাখেন যে এই মসুরের ডালে কিন্তু সবচেয়ে বেশি প্রোটিন থাকে, ঠিক আছে। তারপর দেখেন প্রোটিনের সবচেয়ে সহজলভ্য উৎস হলো সামুদ্রিক মাছ, হ্যাঁ, সবচেয়ে সহজলভ্য উৎস। দেখেন বাংলাদেশের, সরি এটা দেখেন প্রাণীজ, হ্যাঁ, প্রাণীজ আমিষের শতকরা দেখেন 50% পূরণ হয় কোথায় থেকে, মাছ থেকে, এটা একটু মনে রাখেন। দেখেন পানিতে দ্রবণীয় প্রোটিন কি কি, দুইটা প্রোটিন আছে পানিতে দ্রবীভূত হয়, দেখেন হিস্টুন এবং অ্যালবিউমিন, এটা একটু মনে রাখবেন, পরীক্ষায় আসতে পারে যে পানিতে দ্রবণীয় প্রোটিন কোনটি। দেখেন মায়ের দুধ ও মুরগির ডিমের গুণক এক, দেখেন এটা কি, গুণক বলতে আপনার হলো এখানের যে খাবারটা আছে 100% কি হয়, শোষিত হয়ে বৃদ্ধি ক্ষয়পূরণের কাজে লাগে। সে দুইটা খাবার কি, একটা মায়ের দুধ আর একটা মুরগির ডিম, ঠিক আছে। এবার দেখেন আমিষের উৎস, এবার কি দেখবো আমরা, আমিষের উৎস,
ঠিক আছে। দেখেন আমিষের উৎস, আমিষের তো আমরা একটু আগে বলছিলাম যে আমিষের উৎস কয়টি? দুইটি। উদ্ভিদ, মনে করেন উদ্ভিদের উৎস কি? দেখেন শিম, বাদাম, তারপরে আপনি ইয়ে করতে পারেন হলো ডাল, হ্যাঁ মুগ, ঠিক আছে, এই জাতীয় যে খাবারগুলো আছে। আর হলো তারপরে আপনার হলো দেখতে পারেন প্রাণীজ, কি প্রাণীজ আপনারা জানেন, মাছ, মাংস, হ্যাঁ, শুকটি, দুধ ইত্যাদি। ওকে। এবার দেখেন উপরে আমরা দেখবো অ্যামাইনো অ্যাসিড কাকে বলি। দেখেন অ্যামাইনো অ্যাসিড হলো আমিষের গাঠনিক একক। হ্যাঁ, আমরা একটু আগে পড়ছিলাম আমিষ বা প্রোটিন বাংলে যে উপাদান পাওয়া যায় তাকে কি বলে? অ্যামাইনো অ্যাসিড বলে। এবার দেখেন, হ্যাঁ, দেখেন অ্যামাইনো অ্যাসিড কয় প্রকার? দুই প্রকার, একটা হলো অত্যাবশ্যকীয় আর একটা কি অনাবশ্যকীয়। দেখেন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? টোটাল হলো 11টি। এর মাঝে প্রাপ্তবয়স্কদের 9টি আর শিশুদের হলো 2টি। দেখেন 46তম বিসিএস একটা কোয়েশ্চেন আসছিল, নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড? উত্তর ছিল কি ভ্যালিন। তাহলে এটা আমরা বারবার যখন পড়বো, হ্যাঁ, 11টা নাম আমরা মনে রাখতে পারবো। অনাবশ্যকীয় দেখেন সেরিন, প্রোলিন, এগুলো আমরা একটু বারবার পরে মনে রাখতে পারবো। তাহলে এখানে 9টি, এখানে 11টি, টোটাল কতটি? 20টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এবার দেখেন আমরা যদি দেখি, দেখেন আমিষের অভাবজনিত রোগ, দেখেন কি আসতে পারে আমিষের অভাবজনিত রোগ। দেখেন এখানে দুইটা শিশুকে দেখতে পাচ্ছি। দেখেন এই যে এই শিশুটা, দেখেন পেটটা অনেক বড়, মনে হচ্ছে পানি আছে। আর এটার কি একদম শুকনা। হ্যাঁ, দেখেন এখানে কুয়া শিয়রকর, কি কুয়া, কুয়া শিয়রকর মানে কি? কুয়াতে কি থাকে? পানি। ওকে। তাহলে আমরা কি, তাহলে আমরা কুয়া শিয়রকর বলতে যার পেটে পানি আছে, ঠিক আছে, যার পেটে পানি আছে। আবার এখানে শুকনাটাকে একদম শুকনা, মেরাসমাস আমরা বলি না, মরা, মরা মানে কি? শুকনা। তাহলে এই শুকনাটা যদি থাকে সেটাকে আমরা কি মেরাস মাছ বলবো। কি মাছ বলবো? মেরাস মাছ। ওকে। তাহলে আমরা জানলাম যে আমিষের অভাবে দুই ধরনের রোগ হয়, একটা কি কোয়াশিয়ারকর আর এটা কি মেরাস মাছ। এবার দেখেন, হ্যাঁ, স্নেহ বা লিপিড, হ্যাঁ স্নেহ বা লিপিড, দেখেন বা তেল জাতীয় যে উপাদানটা আছে। দেখেন স্নেহ হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়। দেখেন উচ্চতর কি আছে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারেল, মানে গ্লিসারের সমন্বয়ে গঠিত একটি পদার্থ। যদি আপনাকে জিজ্ঞেস করে যে স্নেহ পদার্থটা আসলে কি, স্নেহ হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত একটি পদার্থ। স্নেহের উৎস হলো দুটি। দেখেন একটা কি প্রাণীজ আর একটা কি উদ্ভিজ। উদ্ভিদ উৎস কি বলেন তো? দেখেন আমরা যে তেল পাই না, তেল, দেখুন কি নারকেল তেল, সরিষার তেল, সয়াবিন তেল, তারপরে আমরা তিলের তেল ইত্যাদি ইত্যাদি যে তেল পাই সেটা কি উদ্ভিজ্জ উৎস। আর প্রাণীজ উৎস কি দেখেন তো? আমরা পাই হলো দুধ, দই, সর, তারপরে, হ্যাঁ, তারপরে আপনি পাইতে পারেন ওই যে গরু ছাগলের চর্বি, ঠিক আছে, গরু ছাগলের চর্বি ইত্যাদি ইত্যাদি কি প্রাণীজ উৎস। এবার দেখেন এই যে দেখেন আমিষের উৎসগুলো কি, দেখেন এই যে দুধ, মাছ মানে মাছের তেল, হ্যাঁ এটা প্রাণীজ উৎসের মাঝে পড়ে। এই দেখেন ডিম, ঠিক আছে, তারপরে দেখেন এই যে তেল, হ্যাঁ ওকে, তারপর দেখেন এই যে বাদাম, নাট বাদাম। ওকে। তারপর এবার দেখেন স্নেহের অভাবজনিত রোগ। হ্যাঁ আপনার একটু খেয়াল করেন, দেখেন এই যে বাচ্চাটার দিকে একটু আপনারা তাকান, তার মুখে কি হয়েছে? চর্মরোগ। স্নেহের অভাবে কি হয়? চর্মরোগ হয়, ফুসপাসরা, ফুসপাসরা হয়। তারপরে স্কিন, দেখেন ত্বক, ত্বক মলিন হয়, স্নেহের অভাবে ত্বক মলিন হয়। হ্যাঁ, চুল কি হয়? রুক্ষ হয়। ওকে। একটু যার শরীরে স্নেহের অভাব থাকে তার এই সমস্যাগুলো দেখা দেবে। তারপরে দেখেন স্নেহ পদার্থ পাকস্থলীতে দীর্ঘক্ষণ জমা থাকে, কত অনেকক্ষণ। সে কারণে এটা কি বলা হয়? এটা হলো আপনার জমাকারী, মানে ঠিক আছে, এটা জমা থাকে। এই কারণে আপনার শরীরে যখন নাকি ক্ষুধার্ত থাকে মানুষ, ঠিক আছে, কঠোর পরিশ্রম করে ক্ষুধার্ত থাকে, তখন শরীরের জমা ওই স্নেহ থেকে শরীর কি পায়? তাপ শক্তি পায়। দেখেন থাইরক্সিন নামক হরমোন, এটা কি করে? কোন হরমোন? থাইরক্সিন। তারপর দেখেন স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ, দেখেন সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে কে, তাপ ও শক্তি উৎপাদন করে কে? স্নেহ। পরীক্ষায় আসতে পারে সবচেয়ে বেশি, কেন বলছিলাম? এটা তো হলো 9 কিলো ক্যালোরি, আর বাকি ওই দুইটা তো হলো কি 4 4 করে। দেখেন দুইটার মিলিতও এটা সমান না।
দেখেন স্নেহ গঠনের মূল উপাদান, দেখেন কি কি স্নেহ কি কি গঠন, দেখেন কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, দেখেন 1 অনুপাত 2। ওকে, এটা একটু মনে রাখতে হবে। তারপরে দেখেন 1 গ্রাম স্নেহে 9 কিলোক্যালোরি, যেটা বললাম। তারপর দেখেন একজন পূর্ণবয়স্ক মানুষের মোট খাদ্যের 25 ভাগ স্নেহ থাকা দরকার। হ্যাঁ, তার মানে হলো যদি এটা আমরা হিসাব করি ওইটার কিলোক্যালোরি হিসাবে, তাহলে 50 থেকে 60 গ্রাম। দেখেন স্নেহে দ্রবণীয় ভিটামিন কি, দেখেন এ ডি ই কে। আমরা জানি আমাদেরকে বলা হয় যে শাকসবজিতে যেহেতু এই ধরনের ভিটামিন গুলো থাকে, এ ডি ই কে ভিটামিন থাকে, তাই বলা হয় শাক তেল দিয়ে রান্না করতে। মনে থাকবে, শাক হলো তেল দিয়ে রান্না করার কথা। ওকে, এবার দেখেন স্নেহের উৎকৃষ্ট উৎস কি, দুধ। ঠিক আছে, দুধের স্বর দেখেন, ওটা কি দুধ থেকে স্বর সরে নিলে আসলে স্নেহ আর থাকে না। হ্যাঁ, অনেক তৈলাক্ত কিন্তু দুধ। দেখেন ভাইরাসের আবরণে কি থাকে, লিপিড থাকে। এখানে আমরা উদাহরণ দিচ্ছি করোনা, আমরা যখন কোভিড সিচুয়েশন চলছিল তখন ডাক্তাররা আমাদের কি বলছিল, হাত ধুন, হাত ধৌত করেন। কতক্ষণ, 15 থেকে 20 সেকেন্ড। কারণ এই স্নেহটা করোনার উপরে, মনে করেন এটা কি করোনা ভাইরাস, ঠিক আছে, এটা কি করোনা ভাইরাস, এটার উপরে কি থাকে, লিপিড। এই লিপিড থাকার কারণে আমরা যখন সাবান দিয়ে এটা ধুইবো তখন কি হয়ে যাবে, এটা পুরোটাকে ভেঙে এটা কি হয়ে যাবে, মারা যাবে, ডেথ হয়ে যাবে। ওকে, সে কারণে আমরা যখন আগে সাবান দিয়ে হাত ধুইতাম তখন করোনা ভাইরাস হাতে থাকলেও সেটা কি হয়ে যেত, মারা যেত। দেখেন দেহের অতিরিক্ত স্নেহ পদার্থ কোথায় থাকে, দেখেন ত্বকের নিচে, যকৃতে, আমাদের কলিজাতে, ব্রেনে এবং মাংসপেশিতে কি জমা থাকে। দেখেন স্নেহ দেহের ভবিষ্যৎতব্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। আমরা একটু আগে বলছিলাম যে খাদ্য ভাণ্ডার, ঠিক আছে, গুদামঘর আর কি। তারপর দেখেন আমরা পরে আসবো যে ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডটাকে আমরা একটু আগে দেখছিলাম যে দেখেন আমরা একটু আগে ফ্যাটি অ্যাসিড সম্পর্কে আলোচনা করছিলাম, সেই ফ্যাটি অ্যাসিড এখানে চলে আসছে। ফ্যাটি অ্যাসিড কয় প্রকার, একটা অসম্পৃক্ত একটা সম্পৃক্ত। এটা আপনার একটু চোখ বুলিয়ে নেবেন, অলিক অ্যাসিড এবং লিনুলিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড এবং স্টিয়ারিক অ্যাসিড। এটা হলো বিসিএস এর বাইরে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, আদার্স পরীক্ষা, ওটাতে অনেক সময় এই কোয়েশনটা চলে আসে, নিচের কোনটি কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, বা এটা আপনার পরীক্ষা, এই রিটেন পরীক্ষা আসতে পারে। এবার দেখেন কোলেস্টেরল এবং, দেখেন কোলেস্টেরল লিপোপ্রোটিন। দেখেন আমরা এখানে দেখেন, দেখেন দুইটা ভেইন আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখেন দেখতে পাচ্ছি, দেখেন এটা দেখেন পুরোটাই ফাঁপা, রক্ত সুন্দর চলাচল করতেছে। আর এটা দেখেন কি হয়েছে, দেখেন এখানে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, দেখেন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এটাতে দেখা যাচ্ছে এলডিএল আরটা কি এইচডিএল, এই দুইটা কি, এটা আমরা একটু পরে জানবো। দেখেন কোলেস্টেরল ও লিপোপ্রোটিন, দেখেন কি বলছে, কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেন থেকে উৎপন্ন একটা যৌগ, কই থেকে, হাইড্রোকার্বন কোলেস্টেন থেকে। হ্যাঁ, এটি প্রাণী কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কোষ প্রাচীর, পিত্ত, হরমোন, ভিটামিন ডি ইত্যাদি তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার শরীরে যদি কোলেস্টেরল না থাকে তাহলে আপনি ভিটামিন ডি উৎপন্ন হবে না, হরমোন উৎপন্ন হবে না ঠিক মতো, কোষ প্রাচীর বা পিত্ত উৎপন্ন হবে না। তাই এটা প্রয়োজনীয় কিন্তু বেশি রাখা যাবে না। দেখেন লিপিড ও প্রোটিন, হ্যাঁ লিপিড ও প্রোটিনের সমন্বয়ে যে জৈব রাসায়নিক পদার্থ গঠিত তাকে লিপোপ্রোটিন বলে। কোলেস্টেরল লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়, কি যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে কি হয়, প্রবাহিত হয়। লিপোপ্রোটিন কয় প্রকার, 3 প্রকার, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা আপনার হলো 41-এ আসছে, আবার মনে হয় 43-এ আসছে। এই কোয়েশনটা 41-এ আসছে, আমরা এটা দিছিলাম। ঠিক আছে, এটা আমরা ওইখানেও দিছিলাম। ঠিক আছে, ওকে। এবার দেখেন লিপোপ্রোটিন কয় প্রকার, 3 প্রকার। একটা কি এলডিএল, আর একটা এইচডিএল, একটা কি ট্রাইগ্লিসারাইড, এটা 43-এ আসছে। ট্রাইগ্লিসারাইড কি, আর এই দুইটা আসছে হলো 41-এ। দেখেন এলডিএল লো ডেনসিটি লিপোপ্রোটিন, আর একটা এইচডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এখানে দেখেন এইচডিএল, যেটা এইচডিএল থাকলে কি হয়, আরামদায়ক ভাবে রক্ত চলাচল করতে পারে, তাই এটা আমরা বলবো কি গুড কোলেস্টেরল। আর এলডিএল থাকলে কি হয়, রক্তের ভেইন মানে যেখান দিয়ে রক্ত চলাচল করে এটা সংকুচিত হয়ে যায়, তাহলে আমরা বলবো এটা ব্যাড কোলেস্টেরল। ওকে।